নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আপনারা একটু আগেই শুনে এসেছেন বহুরূপীর শেষ খেলা গল্পের প্রথম পর্ব। নতুন যারা এখনও প্রথম পর্ব শুনোনি, এক্ষুনি আগের পর্ব শুনে আসুন, নাহলে কিন্তু বুঝতেও পারবে না আর গল্পের আসরের মজাও পাবে না। তাহলে বেশি কথা না বলে শুরু করি অবিলম্বে গল্পের দ্বিতীয় পর্ব, লেখক আর্য রায়ের কলমে বহুরূপীর শেষ খেলা। রুদ্রনীলের গলা পেয়ে নিশ্চিন্ত হয়ে দরজাটা খুললাম। তোমারও তাহলে আওয়াজটা শুনে ঘুমটা ভেঙেছে দেখছি। না, তবে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল যে কিছু একটা ঘটতে চলেছে। ঘুম ভাঙতেই শুনি বাইরের দরজায় কেউ টোকা মারছে। তারপর তোমায় ডাকতে এসে দেখি একেবারে হাতে পিস্তল নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে আমার আসলে রাস্তার ওপর কারো ছুটে চলার আওয়াজ কানে যেতেই ঘুমটা ভেঙেছিল। কিন্তু এত রাতে কি এলো বলো তো ভায়া? সময়টা তো ভালো নয়। ঠিক একই কথা তো আমিও ভাবছি। একবার থানায় ফোন করলে হয় না? যদি জেল পালানো কোনো বিপ্লবী হয় তাহলে সে তো শত্রু মিত্র দেখবে না, সবার আগে আমাদের ওপরে গুলি চালাবে। এখন দেশ জুড়ে চারিদিকে বিপ্লবী সংগঠন গড়ে উঠছে। একই সাথে বহু সাধারণ মানুষও আবার ইংরেজদের বদান্যতা পেতে তাদের সাথে হাত মিলিয়ে বিপ্লবী নিধনযজ্ঞ শুরু করেছে। তাই তো ভয়, নইলে দেশের বন্ধুকে আশ্রয় দিতে তো আর কোনো সমস্যা নেই। দাদা দাদা বাড়িতে কি কেউ আছেন? একটু দরজাটা খুলবেন, আমার গুলি লেগেছে। দরজার ওই প্রান্ত থেকে কথাটা ভেসে আসতে আমি আর রুদ্রনীল একে অপরের দিকে চাইলাম। ধীরে ধীরে আমরা দরজার দিকে এগিয়ে গেলাম। জানালার একটা পাল্লা সামান্য ফাঁক করে বন্দুকের নলটা বাড়িয়ে ধরে রুদ্রনীল বললে, আগে আপনার পরিচয় দিন, তারপর দরজা খুলবো। আমি 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 প্রাঞ্জল ভৌমিক, সম্প্রতি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করছি। আমি মহা বিপদে পড়েছি, একবার দরজাটা খুলুন না। আপনার কি পায়ে গুলি লেগেছে? প্রশ্ন করলাম আমি। তবে এই কথার উত্তর সে দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। দেখুন, আমি খানিক আগেই আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে আসতে দেখেছি, তাই লুকিয়ে লাভ নেই। আগে হ্যাঁ। এতক্ষণে উত্তর ভেসে এলো, আপনাকে কে গুলি করেছে? পুলিশ। পুলিশ? কিন্তু কেন? আপনি কি জেল ভাঙা আসামি নাকি কোনো গুপ্ত সংগঠনের কেউ? আমি কোনো আসামি নই, বিপ্লবীও নই। আমি সাহায্য প্রার্থী। আমি রুদ্রনীলবাবুর দর্শন এবং সাহায্য লাভের আশায় এতদূর ছুটে এসেছি। কথাটা শুনে আমি আর রুদ্রনীল সন্দেহ ভরা চোখে একে অপরের দিকে চাইলাম। তাই বলে এত রাতে, সেটাও গুলিবিদ্ধ অবস্থায়? উপায় ছিল না, সব বলবো বলবো বলেই এতটা পথ ছুটে এসেছি। আপনাদের বাড়ির ঠিকানা আমি আগেই জানতাম। আপনার সাথে কি কোনো অস্ত্র রয়েছে প্রাঞ্জলবাবু? আগে না, আমি সম্পূর্ণভাবে নিরস্ত্র। ঠিক আছে, আপনি দুই হাত তুলে ধীরে ধীরে ঘরে প্রবেশ করুন, আমি দরজা খুলে দিচ্ছি। রুদ্রনীলের ইশারা মতো আমি দরজার অপর প্রান্তে সরে গিয়ে বন্দুকের নল তাক করে ধরলাম। অপরদিকে রুদ্রনীল এক হাতে রিভলভার শক্ত করে চেপে ধরে দরজার ছিটকিনি খুলে দুই পা পিছিয়ে এলো। তারও বন্দুক তখন অবশ্য দরজার দিকেই তাক করা রয়েছে। ভেতরে আসুন, দরজা ঠেলেই খুলে যাবে, আমি ছিটকিনি খুলে দিয়েছি। রুদ্রনীলের কথা শেষ হওয়া মাত্র একজন বছর 30-এর যুবক পা দিয়ে দরজা ঠেলে মাথার ওপর দুই হাত তুলে ধীরে ধীরে ঘরের ভেতরে এলো। মাথার চুল উস্কো খুস্কো, পায়ের হাঁটু বেয়ে রক্ত নামছে। ঠিক তখনই রুদ্রনীলের শোয়ার ঘরের দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে এলো বৌঠান। আধো ঘুম চড়ানো গলায় হাই তুলতে তুলতে বলল, কি গো, এই রাত বিরেতে দুটো মিলে ঘরের মধ্যে কি শুরু করলে শুনি? বলি যাত্রাপালার প্রস্তুতি নিচ্ছ নাকি? তারপর দুই হাতে চোখ দুটো কচলে ওই লোকটাকে দেখে প্রায় ভয়ে চিৎকার করে বলে উঠল, ডাকাত ডাকাত, ঘরে ডাকাত পড়েছে গো, ডাকাত! তুমি থামবে? উনি ডাকাত নন, তবে এই মুহূর্তে জখম। শোনো, তুমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে গরম জল বসাও। ওনার গুলি বের করতে হবে, নইলে ধীরে ধীরে রক্ত বিষিয়ে সেপটিক হয়ে যাবে। তখন হয়তো পাটা কেটে বাদ দিতে হতে পারে। বৌঠান অবাক হয়ে প্রশ্ন করলো, হ্যাঁ গো, তুমি যে ডাক্তারি বিদ্যাটাও জানো, সেটা তো আমি জানতাম না। আমি যা, ডাক্তারও তাই। আমি সত্যান্বেষী, সত্যের অন্বেষণে ব্রতী, আর ডাক্তারও এক প্রকার সত্যান্বেষী। রোগের সঠিক কারণ নির্ণয় করে তাকে সমূলে ধ্বংস করাটাই তো কাজ। তবে গুলি বের করার পদ্ধতি আমি বহু আগেই আমার এক ডাক্তার বন্ধুর কাছ থেকে শিখেছিলাম। যাক সেসব, তুমি গরম জল করে আনো, বাকিটা আমি দেখছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনারা বিশ্বাস করে আমায় আশ্রয় দিয়েছেন। বিপদে পড়লে মানুষকে সাহায্য করাটাই তো মানবিক ধর্ম, প্রাঞ্জলবাবু। তবে আমাদের ব্যবহারের জন্য ক্ষমা করবেন। আসলে দেশের পরিস্থিতি বিশেষ ভালো না। জার্মান আর ইংরেজদের মধ্যে যুদ্ধ লেগেছিল। সেসব কাটতে না কাটতে একের পর এক স্বদেশীদের এনকাউন্টার করে চলেছে ইংরেজ সেনাদল। এমত অবস্থায় আপনি গুলিবিদ্ধ অবস্থায় আমার বাড়ি এলেন। না, এতে আপনাদের কোনো দোষ নেই রুদ্রনীল বাবু। আমি তো সত্যিই সমাজের চোখে অপরাধী। আমি জানি আমি নির্দোষ, কিন্তু তারা তো নয়। আপনি পুলিশের হাত থেকে পালিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ রুদ্রনীল বাবু, তবে একে ঠিক পলায়ন বলে না। আমি প্রমাণ সংগ্রহ করে নিজেকে নির্দোষ প্রমাণিত করে আইনের হাতে আসল অপরাধীকে তুলে দিতে এসেছি। এই কেস কোর্টে উঠলে আমার হয়ে আমিই লড়াইটা চালাতাম, কিন্তু প্রমাণের বড্ড অভাব। শুধু তত্ত্ব কথায় তো চিড়ে ভেজে না। যেখানে সমস্ত প্রমাণ আমার বিপক্ষে, খবরটা হয়তো কাল খবরের কাগজেও বেরোবে। চারিদিকে আমার ছবি বেরোবে, দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়বে, আমার মাথার মূল্য ধার্য হবে। আচ্ছা, 1 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। কয়েকদিন আগে আপনারই নামে একজন ওনার স্ত্রী নিখোঁজের বিজ্ঞাপন খবরের কাগজে দিয়েছিল না? নিখোঁজের তালিকায় বেশ বড় বড় অক্ষরে ছাপাও হয়েছিল বটে। আগে আমি সেই অধম। সি, এবার বুঝতে পারলাম। ঘটনাটা ঠিক কি ঘটেছে আমায় গোড়া থেকে খুলে বলবেন প্রাঞ্জলবাবু? সবে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেছি। সেই সময় লন্ডন শহরের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আইনি প্রশিক্ষকের চাকরিটা পাই। চাকরি করি, দিন শেষে মেসবাড়িতে ফিরে আসি। মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন, তবে পৈতৃক সম্পত্তি নেহাত কম ছিল না। যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার রঞ্জন বক্সী। উনি সেই অর্থে ঠিক জেনারেল ফিজিশিয়ান নন, উনি একজন মানসিক বিশেষজ্ঞ। বর্তমানে মেডিকেল কাউন্সিল বোর্ডের চেয়ারম্যানও বটে। উনি আমার দায়িত্ব নেন। উনি আমার বাবার বিশেষ পরিচিত ছিলেন, বন্ধুস্থানীয় বলা যেতে পারে। এতগুলো বছর ধরে আমায় আগলে রেখেছিলেন। আমি যখন ছোট ছিলাম, বাবা উইল করে সমস্ত বিষয় সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি ওনাকে করে গিয়েছিলেন, যাতে শর্ত ছিল আমার 18 বছর বয়স হওয়ার পর সেই সব উনি আমার হাতে তুলে দেবেন। এরপর কি হলো প্রাঞ্জলবাবু? ছোটবেলা থেকে আমি মানসিক অবসাদের শিকার, সেটা স্বীকার করতে বাধা নেই। বন্ধু বান্ধব বিশেষ ছিল না। এই সময় দাঁড়িয়ে এই রোগের ব্যাপারে বিশেষ কেউ জানেও না, বোঝেও না। একাকিত্ব ধীরে ধীরে আমায় অবসাদের দিকে ঠেলে দিচ্ছিল। রঞ্জনবাবুই আমায় আলোর পথ দেখান, আমায় বোঝান। ধীরে ধীরে এক অবহেলিত গাছের মতো বেড়ে উঠি। লন্ডন শহরেও দীর্ঘদিনের একাকিত্ব আমায় গ্রাস করছিল। আমি রঞ্জন, মানে যাকে আমি কাকাবাবু বলি, তাকে চিঠি লিখে সবটা জানাই। তিনি আমার বিয়ের ব্যবস্থা করেন। তারপর আপনাদের বিবাহিত জীবন কেমন ছিল? জীবনের প্রথম ভালোবাসা রূপসা। মেয়েটি অনাথ, ঠিক যেন আমারই পথের দোসর। একটি অনাথালয়ে বেড়ে উঠেছিল। আমি কলকাতায় ফিরে তাকে বিয়ে করে আবারও লন্ডনে ফিরে যাই। বেশ তো ছিলেন, তাহলে আবারও কলকাতায় ফিরে এলেন কেন? সে এক লজ্জাজনক ব্যাপার রুদ্রনীল বাবু। ওখানকার কালচার, সংস্কৃতি, পশ্চিমী মতাদর্শ ধীরে ধীরে রূপসাকে বাঙালিয়ানা ভুলিয়ে দিচ্ছিল। এমনিতে আমার উপর হয়তো আজই পরোয়ানা জারি হবে। আমি যে পলাতক আসামি তাই বলতে দ্বিধা নেই। রূপসা পশ্চিমী থিয়েটার, কালচার, বিশেষ করে বিকৃত যৌনাচারে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাই তাকে আমি আবারও কলকাতায় নিয়ে আসি। এরই মধ্যে জার্মান নাৎসি বাহিনীর সাথে ব্রিটিশ এম্পায়ারের যুদ্ধ লাগে। যখন তখন সাইরেন বেজে ওঠে, আকাশপথে যুদ্ধ বিমান উড়ে যায়, রাস্তায় লাশের পর লাশ পড়তে থাকে। আমি দেখেছিলাম পশ্চিমী দেশগুলোতে যুদ্ধের হাত থেকে, বিশেষ করে বোমা, গুলি এসবের হাত থেকে নিজেদের পরিবারকে বাঁচাতে ঘরের ভেতরেও বেসমেন্ট বা বাংকার তৈরি করা হয়। আমিও করি। এদিকে আমার স্ত্রীর মনে দুষ্টু বুদ্ধি জাগে।
তার বিকৃত যৌন লিপ্সা, এরপর সেই বেসমেন্টের ওই বিশেষ ঘরে সে আমায় তার ওই খেলায় সামিল হতে বাধ্য করে। আমি রাজি ছিলাম না, কিন্তু কি করব, স্বামী তো। আচ্ছা, এতটা না হয় বুঝলাম। আপনার স্ত্রী কিভাবে নিখোঁজ হলেন প্রাঞ্জলবাবু? ঘটনাটা খুবই রহস্যজনক রুদ্রনীলবাবু। ওই দিন আমি কলকাতার বড়বাজার অঞ্চলের দিকে একটি পুরনো বাড়ির একতলায় চেম্বার করব বলে ভাড়া নিতে গিয়েছিলাম। সাথে জায়গাটা কেমন সেটাও দেখতে গিয়েছিলাম। বাড়িতে রূপসা একাই ছিল। যথারীতি কাজ সেরে যখন ফিরে আসি, দেখি রূপসা নেই। না, কোথাও নেই, না বাড়িতে, না বেসমেন্টে, না পাড়ায়। ওর কোনো আত্মীয় স্বজনও নেই যে সেখানে যাবে। অনাথ আশ্রমে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু সেখানেও যায়নি। পুলিশে কমপ্লেন করি, ওনারাও কোনো স্টেপ নেননি। এই ঘটনার 1 মাস বাদে একটা চিঠি আসে। হাতের লেখাটা রূপসার নয়, এ আমি হলপ করে বলতে পারি, কিন্তু সইটা তার। তাতে লেখা ছিল যে সে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে, কারণ দাম্পত্য জীবনে সে সুখে ছিল না। এটা অবশ্য চিঠির বক্তব্য, আমায় অন্তত তেমন কিছু কখনো বলেনি। ডাক টিকিট দেখে মনে হলো সেটি ময়নাগুড়ি পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছে। থানার বড়বাবু আর আমার মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক হয়। আমি বাড়ি ফিরে আসি এবং এর পরেই তিনি একটা পুলিশের টিম নিয়ে এসে আমাদের বাড়ির বাগানে খানা তল্লাশি চালিয়ে একটা পোড়া মৃত শরীর উদ্ধার করেন। তিনি নাকি গুপ্ত পথে খবর পেয়েছিলেন যে আমি আমার স্ত্রীকে খুন করে পুড়িয়ে লাশ পুঁতে রেখেছি। প্রমাণস্বরূপ উনি কিছু ফটোগ্রাফ দেখান, যেখানে দেখা যাচ্ছে আমি নিজের হাতে মাটি কোপাচ্ছি আর আমার স্ত্রীর লাশ পুঁতে দিচ্ছি। কিন্তু আমি এমন কিছু করিনি, বিশ্বাস করুন। আমার যে তাকে খুন করার উদ্দেশ্যই ছিল না, আমি যে তাকে ভালোবাসতাম রুদ্রনীলবাবু। এরপর আপনি পালিয়ে এলেন কি, তাই তো? হ্যাঁ রুদ্রনীলবাবু, আমি পালিয়ে এসেছি, তবে জেল ভেঙে নয়। আমায় নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে জিপ গাড়িটা খারাপ হয়ে যায়, ফলে জঙ্গলের পথ দিয়ে আসার সময় আমি ওদের হাত থেকে কোনো মতে পালিয়ে আসি। কিন্তু আমার সাথে যে কনস্টেবল ছিল তার গুলি আমার পায়ে লাগে। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে, কিন্তু একটা বিষয় আমার খটকা লাগছে প্রাঞ্জলবাবু। চিঠিটা লিখল কে? কে ছবিগুলোই বা তুলল? আর যদি পুলিশ নিজেদের লোক নিযুক্ত করে থাকে, তাহলে সেই মুহূর্তেই চাইলে আপনাকে ধরিয়ে দিতে পারত। শুধুমাত্র প্রমাণ তুলে দিল কেন? এই একই প্রশ্ন তো আমারও রুদ্রনীলবাবু। তবে পালিয়ে এসে আপনি ঠিক করেননি। এছাড়া উপায় ছিল না যে আমায় নিজেকে নির্দোষ প্রমাণিত করতে প্রমাণ লাগবে। সে আমি নিজের কেস যতই লড়ি, জেতার সম্ভাবনা কম। প্রতিটি প্রশ্নের পরে একটা করে কিন্তু এবং কে রয়েছে, সেসবের জবাব আমি থানায় বসে পাবো না। তাই মাঝরাতে পুলিশের গুলি খেয়ে আপনি আমার কাছে এসেছেন কি, তাই তো প্রাঞ্জলবাবু? হ্যাঁ রুদ্রনীলবাবু, আশা করছি আপনি আমায় নিরাশ করবেন না। আপনার কেসটা আমি হাতে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে। যে কি শর্ত রুদ্রনীলবাবু? আমি যে কোনো শর্তে রাজি। আপনাকে পুলিশের হাতে ধরা দিতে হবে। রুদ্রনীলবাবু, আপনিও? না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। একজন খুনের সন্দেহভাজন অপরাধী আমার বাড়িতে রয়েছে জানলে আমাকেও কিন্তু পুলিশ সন্দেহ করবে। ফলে আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারবো না। তখন আমায় আবার এটা প্রমাণিত করতে প্রমাণ সংগ্রহ করতে হবে যে আপনার এবং আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ফলে মূল অপরাধী আড়ালে রয়ে যাবে। তাছাড়া যদি এটা চক্রান্ত হয়ে থাকে, তাহলে গারদের বাইরেও আপনার প্রাণ বিপন্ন রয়েছে। সে আপনাকেও আক্রমণ করতে পারে। ভোর হয়ে এসেছে, চাটা খেয়ে আপনি রেস্ট নিন। ঘুম থেকে ওঠার পর আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। খানিকক্ষণ সে চুপ করে রইল। আঙুল মটমট করতে করতে মাটির দিকে চেয়ে কি যেন ভাবতে লাগলো। ঠিক আছে, আমি রাজি। তবে কথা দিন রুদ্রনীলবাবু, আপনি এর একটা সুরাহা করবেন। আমি কথা দিলাম প্রাঞ্জলবাবু, আমি এর একটি সুরাহা করেই ছাড়ব। সারা রাত আমি কিংবা রুদ্রনীল 2 চোখের পাতা এক করতে পারিনি। বৌঠান রান্নাঘরে দুপুরে রান্না চাপিয়েছে। মুটিরাম বেশ কিছুদিন হলো দেশের বাড়ি গিয়েছে, তাই অগত্যা বৌঠান ছাড়া আমাদের আর উপায় নেই।
প্রাঞ্জলবাবু আমাদের ঘরে অঘোর ঘুমে তলিয়ে রয়েছে। থেকে থেকে ডাইনিং হলে তার নাসিকা গর্জন ভেসে আসছে। জানালা দিয়ে আজকের সংবাদপত্রটি ভেতরে ছুঁড়ে দেওয়া মাত্র সবার আগে যে খবরটা চোখে পড়ল সেটা প্রত্যাশিতই বটে। এমনটা থাকবে আমরা আগেই জানতাম। প্রাঞ্জলবাবু নিজের স্ত্রী রূপসাকে নৃশংসভাবে হত্যা করে বর্তমানে ফেরারি আসামি। বড় করে প্রাঞ্জলবাবুর ছবি দিয়ে নিচে বলা হয়েছে যে কেউ তার খোঁজ দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে তার নিচের খবরটা আরও ভয়ানক। কাল রাতে কেউ নাকি থানার বড়বাবু দিগ্বিজয়বাবুর বাড়িতে গিয়ে তার পোষা কুকুরকে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছেন। সন্দেহ করা হচ্ছে এটা পলাতক আসামি প্রাঞ্জলের কাজ। ভায়া, খবরটা পড়ো। প্রাঞ্জলবাবুর মাথায় একটা নয় বরং 2টো খুনের অভিযোগ রয়েছে, আর তুমি তাকে জামাই আদরে ঘরে রেখেছ। পুলিশ জানতে পারলে কিন্তু এই নিয়ে চূড়ান্ত ঝামেলা হবে। খবরটার দিকে এক ঝলক চোখ বুলিয়ে রুদ্রনীল মুচকি হেসে বলল, আমি আগেই জানতাম। কি জানতে? খবরটা পড়ে তোমার হাসি পাচ্ছে? তুমি কোন দাগী আসামিকে ঘরে আশ্রয় দিয়েছ সেই ব্যাপারে কোনো ধারণা আছে? আছে আছে বলেই বলছি। তোমায় যদি আমি পায়ে গুলি করি তাহলে এক রাতের মধ্যে আমার অনুপস্থিতিতে পুটিরামকে খুন করে বৌঠানকে অপহরণ করতে পারবে ভায়া? এসব আবার কি অবান্তর প্রশ্ন বলো তো? আহা, বলোই না। না, সেটা সম্ভব নয়। আমি নিজেই আহত, আমার তো নিজেরই চিকিৎসার প্রয়োজন। আমি কিভাবে খুন করে অপহরণ করব? ঠিক তাই। তার মানে বোঝা যাচ্ছে এটা কোনো তৃতীয় ব্যক্তির কাজ, যে সম্পূর্ণভাবে সন্দেহের তীর প্রাঞ্জলবাবুর দিকে ঘুরিয়ে তাকে দোষী প্রমাণিত করার সমস্ত দিকগুলো পুলিশের সামনে তুলে ধরছে। তুমি তো শুনলে বড়বাবুর সঙ্গে প্রাঞ্জলের কথা কাটাকাটি হয়েছিল। উনি আবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেন। পথে জিপ খারাপ হয়। এরপর সুযোগ বুঝে প্রাঞ্জলবাবু পালিয়ে যান। গোটা বিষয় যেন রহস্যের জালে আবৃত। কাল একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম। প্রাঞ্জলবাবুর মোটেই প্রাণ সংশয় নেই, বরং আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে খানিকটা সময় দিচ্ছি, যাতে একধারে প্রাঞ্জলকে নির্দোষ প্রমাণিত করা যায়, অন্যদিকে তাকে নির্দোষ প্রমাণিত করতে পুলিশের সাহায্য পাওয়া যায়। প্রাঞ্জলকে মারার হলে আগেই মারতে পারত, অপরাধী কিন্তু সেটা করেনি। তার মানে তার অন্য উদ্দেশ্য রয়েছে। তা এখন তুমি কি করতে চাও? আপাতত প্রাঞ্জলবাবুকে থানায় নিয়ে যাব, যার জিনিস তার হাতে তুলে দেব। তাছাড়া ওনার সঙ্গেও আমার কথা হয়েছে, সবটা জানতে হবে যে। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বললাম, অপরাধের প্রহরে মুখোশের আড়ালে অন্তহীন অপেক্ষা, এরপর শুধুই এক রাশ শূন্যতা, বাঁধাহীন পথে তবুও আশার আলোর ঝিকিমিকি। তার মানে এই কালপ্রিট সারা রাত আপনার বাড়িতে ছিল রুদ্রনীলবাবু, আর আপনি থানায় একবার ফোন করার প্রয়োজন বোধ করেননি? জানেন, একজন দাগী অপরাধীকে আশ্রয় দেওয়ার অপরাধে আমি আপনাদের দুজনকেই গ্রেপ্তার করতে পারি। না পারেন না দিগ্বিজয়বাবু। প্রথমত উনি বর্তমানে আমার মক্কেল। উনি আহত ছিলেন, তাই ওনার শুশ্রূষা করাটাই আমার প্রথম লক্ষ্য ছিল। কাল যদি ওনাকে ধরতেন, তাহলেও কালকে রাতটুকুই ওনাকে পুলিশের জন্য বরাদ্দ হাসপাতালেই রাখতে হতো। হ্যাঁ হতো, কিন্তু সেটা আইনিভাবে, যেখানে উনি আমাদের নজরবন্দি থাকতেন। আমাদের বাড়িতেও তো উনি আমার নজরবন্দি ছিলেন। দ্বিতীয়ত, এই যে আপনি গুপ্ত পথে গোপনীয়তা বজায় রেখে কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তার উপর নজরদারি চালিয়েছিলেন, সেটা কি রাইট টু প্রাইভেসি আইনের বিরুদ্ধে নয়? হিসেব মতো তাহলে আপনিও দোষী। দেখুন, আমি কারোর ওপর নজরদারি চালাইনি, তাছাড়া এমন কোনো প্রমাণও নেই। আমি গোপন সূত্রে খবর পেয়েছিলাম মাত্র। খবরটা আপনাকে কে দিয়েছিল? সেটা আমি আপনাকে জানাতে বাধ্য নই রুদ্রনীলবাবু। ঠিক একইভাবে এবার আমি যদি আমার জবানবন্দি থেকে সরে গিয়ে বলি, ওনাকে আমি রাস্তার ধারে আজ ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিলাম এবং বাড়ি এনে ওনার চিকিৎসা করার পর জানতে পারি যে উনি এমন একজন খুনি, তাহলে? রুদ্রনীলবাবু, আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন ওই লোকটা আমার কুকুরকে মেরে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। তাহলে আপনার স্ত্রী কোথায়? তাছাড়া একটা বিষয়, উনি ঠিক কোন সময়টা পালিয়েছিলেন? তখন রাত 12টা, 12:30 হবে। আমাদের বাড়িতে ও 1টা নাগাদ পৌঁছেছিল। একজন গুলিবিদ্ধ আহত ব্যক্তি 1 ঘন্টার মধ্যে আপনার কুকুরকে মেরে আপনারই বাড়ি থেকে আপনার স্ত্রীকে অপহরণ করে তাকে আবার গুম করে আমার কাছে এসেছিল। বলি, এটাও কি সম্ভব? এতক্ষণে শান্ত হলেন দিগ্বিজয়বাবু। খানিক আগেই আমরা যখন প্রাঞ্জলবাবুকে নিয়ে থানায় এসেছিলাম,
বুঝতে পারিনি তার সাথে সাথে আমাদেরও এমন আতিথ্য পেতে হবে। দেখতে পাচ্ছি তাকে লকআপের গারদে লোহার শিক চেপে ধরে ছলছলে দুই চোখ মেলে আমাদের দিকেই চেয়ে রয়েছে। এই লোকটা খুনি, এটা ভাবতেই যেন কেমন একটা লাগছে। তাহলে আসল অপরাধী কে রুদ্রনীল বাবু? আপনার মত কি বলে? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তার আগে আমায় এটা বলুন তো প্রাঞ্জলবাবু, যে অপরাধী সেটা আপনি জানলেন কিভাবে? আমি একটা চিঠি পেয়েছিলাম, সাথে কিছু ফটোগ্রাফ। আমি আপনার কাছে দুটো জিনিস চাইব, এক গোপন সূত্রে পাওয়া চিঠি আর ফটোগ্রাফ, সঙ্গে প্রাঞ্জলবাবুর স্ত্রীর কাছ থেকে যেই চিঠিটা পেয়েছিলাম সেটাও আমায় দিন। দাঁড়ান, দিচ্ছি। টেবিলের ডেস্ক খুলে সেখান থেকে দুটো চিঠি আর কতগুলো ছবি আমাদের দিকে বাড়িয়ে দিলেন দিগ্বিজয়বাবু। চিঠি দুটোতে বেশ কয়েকবার ভালোভাবে চোখ বুলিয়ে ছবিগুলো সূর্যের আলোয় মেলে ধরল রুদ্রনীল। বড্ড কাঁচা হাতের কাজ। আপনার ওই গোপন সূত্র ধরে চিঠিটা পড়লাম, ছবিগুলো তো উনি তুলেছেন। আসলে খুনির মুখটা অনেক দূর থেকে তোলা, ছবি তোলার পজিশনগুলো কেমন যেন যান্ত্রিক। যান্ত্রিক? আপনি ঠিক কি বলতে চাইছেন রুদ্রনীল বাবু? হ্যাঁ, যান্ত্রিক কিভাবে বোঝাই? আচ্ছা, ধরুন দুর্গাপুজো উপলক্ষে আপনাদের পরিবারের সকলে আপনাদের বাড়ি কিংবা ধরুন দেশের বাড়িতে এসেছে। এরপর আবার কবে দেখা হবে, কে দেশের কোন প্রান্তে চলে যাবে কেউ জানে না। তাই আপনারা ঠিক করলেন স্মৃতিচিহ্ন হিসেবে একটা ফ্যামিলি পিকচার তুলে রাখবেন। আপনার পরিবারের কারো ক্যামেরা রয়েছে, মানে সেই স্ট্যান্ডে লাগানো বড় সাইজের ক্যামেরা আর কি, কিন্তু একজন তুলতে গেলে সে বাদ পড়ে যাবে। আবার ফটোগ্রাফারও তেমন পাওয়া যাচ্ছে না। তাহলে উপায় কি উপায়? যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যে কোনো একজন গিয়ে ক্যামেরার ফ্ল্যাশ টেনে আবার এক ছুটে নিজের জায়গায় এসে দাঁড়ালে ক্যামেরা নিজের মতো একটা ছবি তুলে নেবে। কি তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি প্রমাণ হয়? তবে যে দৌড়ে ক্যামেরার সামনে গিয়েছিল তার পজিশন একটু হলেও বেঁকে যাবে কিংবা যান্ত্রিক হবে, অথবা স্থান বিচ্যুতি ঘটবে। আবার নাও হতে পারে যদি সে এই কাজে পটু হয়ে থাকে। তবে সবটাই হবে যান্ত্রিক এবং মেকি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। প্রথম ছবিটার দিকে চেয়ে দেখুন দিগ্বিজয়বাবু, মুখ অস্পষ্ট, পিঠ ফিরিয়ে কেউ মাটি কাটছে। ছবিটাও স্পষ্ট নয়, সামান্য আবছা। এক ফটোগ্রাফারের হাত কেঁপে গিয়েছিল, আর নয় ক্যামেরা সেট করে ফিরে গিয়ে পজিশন নিতে গিয়ে ঠিকমতো হয়ে ওঠেনি। দ্বিতীয় ছবিতে প্রাঞ্জলবাবুকে সামান্য বোঝা যাচ্ছে, মানে মুখের আদল এক, তবে সেটা একদিকে ফেরানো অবস্থায় রয়েছে। এখানে তিনি মাথার ঘাম মুছছেন, এটা হাস্যকর। মানে ফটোগ্রাফার ভদ্রলোকের বোধ করি ইচ্ছে ছিল সিনেমায় ফটোগ্রাফি কিংবা পরিচালকের কাজটা করা, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ডাক্তার হয়ে গিয়েছেন। মানে আমি রঞ্জন বক্সির কথা বলছি, যিনি ছবিগুলো তুলেছেন। মানে মাথার ঘাম মোছার দৃশ্যও ক্যামেরাবন্দি করতে হয় নাকি? 3 নম্বর ছবিতে উনি ফিরে আসছেন, মানে আমার মক্কেল প্রাঞ্জলবাবু। চোখের দিকটা একবার দেখুন তো, এখানে ওনার মুখটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, একদম জলের মতো স্বচ্ছ। যে কেউ দেখলেই বলবে এটা প্রাঞ্জলবাবু ছাড়া আর কেউ হতেই পারে না। কিন্তু দাঁড়ানোর ধরনটা একবার দেখুন তো। লাশ পুঁতে বাড়ি ফেরার পথে একজন মানুষ কিভাবে এত মেকিভাবে ছবি তুলতে পারে, বা বলা ভালো কিভাবে তার ছবি উঠতে পারে। দেখে মনে হচ্ছে কোনো চিত্র পরিচালক যেন তাকে কিভাবে দাঁড়ালে ভালো ছবি উঠবে এমনটা বলে দিচ্ছে। সে না হয় বুঝলাম, কিন্তু ছবিটা যে প্রাঞ্জল বাবুরই এতে তো কোনো সন্দেহ নেই। তাছাড়া ঠিক ওই জায়গায় খুঁড়ে আমি ওনার স্ত্রীর পোড়া শরীর খুঁজে পেয়েছি। সেটা তো আমি অস্বীকার করিনি। রঞ্জনবাবু আসলে কে জানেন? প্রাঞ্জলবাবুর ডাক্তার, এটা অবশ্য চিঠিতে লেখা রয়েছে। তবে তার আরও একটা পরিচয় রয়েছে দিগ্বিজয়বাবু, যেটা হয়তো আপনি জানেন না। উনি প্রাঞ্জলবাবুকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছেন। ওনার বিদেশ যাত্রা, ব্যারিস্টারি পড়াশোনা, বিয়ের জন্য পাত্রী দেখা, এই সব কাজ তিনি একা হাতে করেছেন। উনি আবার প্রাঞ্জলবাবুর বাবার বন্ধুও ছিলেন বটে। ওনার নামে প্রাঞ্জলবাবুর সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি করা ছিল। উনি সম্ভবত পাশের বাড়িতেই থাকেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উনি প্রাঞ্জলবাবুকে ওনার স্ত্রীর লাশ গুম করতে দেখেছেন, কিন্তু মারতে দেখেননি। তাছাড়া ছবিতে প্রাঞ্জলবাবুর দাঁড়ানোর অবস্থান বড্ড কৃত্রিম। তিনি যেন জানেন যে তার ছবি তোলা হচ্ছে। বিষয়টা খানিকটা এমন, তাই না? সেসব আদালতে ঠিক হবে। উনি নিজেই চিঠি লিখে ওনার স্ত্রীকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিজের স্ক্র্যাপ বুকে জমানো ডাকটিকিট খামের ওপর সাঁটিয়ে সেই চিঠি নিজের ডাকে এসেছে এমনটা দাবি করে আমার কাছে ওই চিঠি নিয়ে এসেছিলেন।
আচ্ছা, তার মানে কারোর ডাক টিকিট জমানোর নেশা রয়েছে মানে সে নিজের সংগ্রহের ডাক টিকিট লাগিয়ে কোনো অপরাধ করতে পারে, এমনটাই ধারণা কি, তাই তো? ঠিক সেটা না, তবে এই ক্ষেত্রে এমনটাই ঘটেছে। দেখুন, প্রাঞ্জলবাবুকে যে ছবিতে দেখা যাচ্ছে সেটা ঠিক, তবে কিছু জিনিস এখনো জানা বাকি। আচ্ছা, লাশের পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ, হয়েছে। রিপোর্ট কি বলছে? মৃত্যুর কারণ কি? দীর্ঘদিন ধরে অভুক্ত ছিলেন তিনি। এমনকি ওনার পেটে টক্সিন জাতীয় জিনিস মানে মল মূত্র এসব পাওয়া গিয়েছে। গোপনাঙ্গে একাধিকবার ধর্ষণের চিহ্ন মিলেছে। তবে শেষের দিকটা বড়ই মর্মান্তিক। তার মানে খিদের চোটে উনি নিজেই নিজের মলমূত্র খেতেন। আর শেষের দিকটা কি, একটু খোলসা করে বলুন। আগুন ধরে পুড়ে যাওয়ার কারণ কিন্তু পেট্রোল, ডিজেল বা সেই জাতীয় কোনো দাহ্য পদার্থ নয়। আমি বলবো, আমার ধারণা জৈব গ্যাস। জৈব গ্যাসের সৃষ্টির ফলে যে কোনো জায়গায় আগুন ধরানোর জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। আপনি কি করে জানলেন রুদ্রনীল বাবু? অনুমান করলাম মাত্র। যার পেটে মলমূত্র পাওয়া গিয়েছে সেসব তার সারা গায়ে লেগে থাকাটাও স্বাভাবিক, তাই না? তিনি ছিলেন বেসমেন্টে, জায়গাটা বদ্ধ, তাই সেখানে মলমূত্র জমে মিথেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ অন্যান্য উপাদান অনেক আগেই বায়োগ্যাস তৈরি করে রেখেছিল। এরপর একটা জ্বলন্ত দেশলাই কাঠি, ব্যাস, তারপর সব শেষ। আপনি ঠিক বলেছেন, এমনটাই যে ঘটেছে রুদ্রনীল বাবু। আচ্ছা, আপনার জিপ মাঝ রাস্তায় ঠিক কী কারণে খারাপ হয়েছিল? ইঞ্জিন গরম হয়ে গিয়েছিল রুদ্রনীল বাবু। আর কোনো কারণ রয়েছে? এর চেয়ে বেশি কিছু তো বলতে পারবো না। কাল থেকে যা চলছে তার মধ্যে আবার আমার স্ত্রী মিসিং। পেয়ে যাবেন, ওনাকেও খুঁজে পেয়ে যাবেন। আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার সঙ্গে সঙ্গে ওনাকেও খুঁজে বার করব। তবে এই ক্ষেত্রে আপনার সহযোগিতা প্রয়োজন। কেন জানি না গোটা ব্যাপারটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। হঠাৎ আপনার গাড়ি খারাপ হওয়া, প্রাঞ্জলবাবুর পালিয়ে যাওয়া এবং এর পরেই আপনার বাড়িতে হামলা, শুধু দুটো বিষয়ে একটু গোলমেলে। মানে যে গোটা পরিকল্পনা সাজিয়েছে তার কাছে, এক, প্রাঞ্জলবাবুকে গুলি করা, এবং দুই, ওনার আমার বাড়ি আসা। এই দুটি সম্ভবত ওনার পরিকল্পনার অংশ ছিল না। উনি চেয়েছিলেন কেস কোর্টে ওঠার আগেই যেন আপনি প্রাঞ্জলবাবুকে এনকাউন্টার করে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেন। যাই হোক, আপনার সেই প্রত্যক্ষদর্শী রঞ্জনবাবুর সাক্ষ্য নিয়েছেন? আজই তো ওনার বাড়ি যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে যে এত সব ঘটে যাবে কে জানতো। আপনার ড্রাইভারের সঙ্গেও আমার কথা হয়েছে, চলুন যেতে যেতে বলবো। রুদ্রনীল মুচকি হেসে দিগ্বিজয়বাবুর হাতে হাত রেখে বললে, মানুষ মাত্রই ভুল হয়, ওসব নিয়ে ভাববেন না। চলুন যাওয়া যাক। আর দয়া করে প্রাঞ্জলবাবুর উপর 3rd ডিগ্রি প্রয়োগ করবেন না, উনি সহ্য করতে পারবেন না। আপনি যা বলবেন, কিন্তু অপরাধ প্রমাণিত হলে তখন কিন্তু আমি আপনার অনুরোধ রাখতে পারবো কিনা সেটা হলপ করে বলতে পারছি না। তবে একটা কথা, কনস্টেবল কিন্তু গুলি করতে চায়নি। সে মাটিতে গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, তখনই ওর হাত লেগে রাইফেলের গুলি বেরিয়ে গিয়েছিল। সেটাই হয়তো প্রাঞ্জলবাবুর পক্ষে শাপে বর হলো। এবার চলুন যাওয়া যাক। বাইরে বেরোনোর আগে আরও একবার গরাদের ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা অসহায় নিঃস্ব নিঃসম্বল সেই মানুষটার দিকে চাইলাম। তার চোখের কোণায় জল চিকচিক করছে। আমি আমার 2 চোখের পাতা একবার গভীর নিঃশ্বাসের সাথে ওপর নিচে করে জানান দিলাম, আমরা আছি, চিন্তা নেই। জিপগাড়িটা ঘর ঘর শব্দে চলতে শুরু করেছে। মাথার ভেতর হাজারো প্রশ্নের ভিড়। কে ঠিক, কে বেঠিক, কে আসল, কে নকল, কে দোষী, কেই বা নির্দোষ, না আমারও জানা নেই। রুদ্রনীল কিছু আন্দাজ করলেও করতে পারে, তবে এখন তাকে জিজ্ঞেস করা মানে অরণ্যে রোদন। অগত্যা চুপ করে জিপগাড়ির ব্যাকসিটে বসে ও আর গাড়ির ড্রাইভার হরপ্রসাদের মধ্যেকার কথোপকথন শুনে চলেছি। আচ্ছা, গাড়ি হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি শুধু ইঞ্জিন গরম হয়ে যাওয়া? দেখুন, আমার মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন করছেন হরপ্রসাদ বাবু। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হওয়া, জঙ্গলের পথ ধরে থানার দিকে যাওয়ার সময় কনস্টেবলের কিছু একটাতে পা লেগে হুমড়ি খেয়ে পড়া, প্রাঞ্জলবাবুর পালিয়ে যাওয়াটা যেন মনে হচ্ছে অন্য কারোর পূর্ব পরিকল্পিত। কারণ ওই রাতেই দিগ্বিজয়বাবুর বাড়িতে হামলা হয়, ওনার পোষা কুকুরকে হত্যা করা হয়, ওনার স্ত্রীকে অপহরণ করা হয়। গাড়ি খারাপ হওয়া, প্রাঞ্জলবাবুর পালিয়ে যাওয়া, দিগ্বিজয়বাবুর স্ত্রীর অপহরণ, সবটা তো কাকতালীয় হতে পারে না হরপ্রসাদবাবু। প্রতিটি ঘটনার কোনো না কোনো যোগসূত্র রয়েছে। কাল যদি না প্রাঞ্জলবাবু আহত অবস্থায় আমার বাড়ি যেতেন, তাহলে ওনার উপর দুটো মার্ডার চার্জ বসত।
তাই যা জানেন, যতটুকু জানেন আমায় জানান। হরপ্রসাদ বাবু চুপ করে বসে রইলেন। কি হলো হরপ্রসাদ? উনি কি জিজ্ঞেস করছেন? উত্তর দাও। খানিক সময় চুপ করে থাকার পর হরপ্রসাদ বাবু বললেন, স্যার আপনি রাগ করবেন না তো? সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। কেন, কি করেছো তুমি? খামোকা রাগ করতে যাবো কেন? স্যার এবং রুদ্রনীল বাবু, আপনাদের দুজনের প্রশ্নের উত্তর একটাই। ওই রাতে আরো একটা ঘটনা ঘটেছিল। আমাদের গাড়ির পেট্রোলের ট্যাঙ্ক কেউ ফুটো করে দিয়েছিল। গাড়ির সমস্ত তেল রাস্তায় পড়ে গিয়েছিল। ইঞ্জিন গরম হওয়ায় ব্যাপারটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে প্রথমে খেয়াল করিনি কাছে একটা গ্রাম রয়েছে, সেখানে একটা ছোট গ্যারেজও রয়েছে। স্যার আপনারা যখন প্রাঞ্জল বাবুকে নিয়ে জঙ্গলের পথ ধরে এগোলেন, তখন আমিও গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। একজন মেকানিকও পেলাম, তাকে ধরে বেঁধে নিয়ে এসে পরীক্ষা করাতে সে জানায় যে গাড়িতে তো পেট্রোল নেই। এরপর কারণ উদ্ধার করতে গিয়ে দেখতে পেলাম পেট্রোলের ট্যাঙ্কটা ফাঁকা। তার নিচে একটা ছোট্ট ফুটো, যেখান থেকে তেল মাটিতে গড়িয়ে পড়েছে। কাল থেকে যা চলছে, আমার আর এই বিষয়টা নিয়ে কথা বলা হয়ে ওঠেনি। আমায় ক্ষমা করুন। আমার মনে হয়েছিল এমনই কিছু ঘটেছে। তবে প্রাঞ্জল যদি না পালাতো তাহলে গল্পটা বোধহয় অন্য কিছু হতো। আচ্ছা, জিপটা কি থানার বাইরেই থাকে হরপ্রসাদ বাবু? হ্যাঁ রুদ্রনীল বাবু। তাহলে এটাই ধরা যায় যে ওই দিন আপনাদের যাওয়ার আগেই কেউ এসেই কাণ্ড করে গিয়েছে। সেই জিপ নিয়ে আপনারা প্রমাণ সংগ্রহ করে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। এদিকে তেল লিক হয়ে চলেছে, সেটা কেউ খেয়াল করেনি। যান্ত্রিক ত্রুটি নিয়ে এতটা পথ আসা যাওয়া করায় ইঞ্জিন গরম হয়ে গাড়ি মাঝপথে থেমে গিয়েছিল। বাকিটা আমরা সকলেই জানি। কি অদ্ভুত, এটা তো মাথায় আসেনি। ভাবুন দিগ্বিজয় বাবু, ভাবুন, বাবার সময় এসেছে। আচ্ছা, চিঠিতে লেখা ছিল রঞ্জনবাবু ওনার প্রতিবেশী। উনি ঘটনার সময় সামনে আসতে চাননি। রঞ্জনবাবুর মুখেই শুনেছি এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষী বলুন বা আত্মীয়, দুটোই উনি। তাই চক্ষু লজ্জাই বলুন বা অন্য কারণ, সামনে আসতে চাননি। চিঠিতে বলা ছিল যে সময় হলে ঠিকই আসবেন। এদিকে আপনি বলছেন আপনার ওনার সঙ্গে ইতিমধ্যে কথা হয়ে গিয়েছে। সেটা কবে? আজ সকালে টেলিফোন ডিরেক্টরি থেকে ওনার নম্বর পেয়েছিলাম। উনি নিজেই আমাদের যেতে বলেছিলেন। বেশ বেশ। আচ্ছা দিগ্বিজয় বাবু, আপনার পোষ্য সেই কুকুরটির পোস্টমর্টম করতে দিয়েছেন? হ্যাঁ, রিপোর্ট বড়ই মর্মান্তিক আর ভয়াবহ বটে। তার ঘাড়টা কেউ যেন সজোরে মুচড়ে পেছন দিকে বেঁকিয়ে দিয়েছে। তাহলে তো বলতেই হচ্ছে এতটাই প্রচন্ড বলশালী। জার্মান শেফার্ডের ঘাড় মুচড়ে দেওয়া কি চারটিখানি কথা? এত ভারী একটা কুকুরকে হত্যা করা যার তার কম্য নয় মশাই। এদিকে রঞ্জনবাবুর তোলা ছবিগুলো কেমন যেন বানানো, মেকি, সেটা তো আগেই বলেছি, যদিও কয়েকটা ছবিতে প্রাঞ্জলবাবুকে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রাঞ্জলবাবুকে আজ সকাল অবধি ফেরার ছিলেন সেটা নিশ্চয়ই রঞ্জনবাবু জানেন। তবে সে যে ফিরে এসেছে এটা তো আর জানেন না। খবরের কাগজের দৌলতে প্রাঞ্জলবাবু এখনো পর্যন্ত অফিসিয়ালি ফেরা, খাতায় কলমে অন্তত তাই। তবে খবরটা এখনো 5 কান হয়নি বলেই আমার বিশ্বাস। গুড। ওনার মাথার দামটাও তো এই যুদ্ধের বাজারে নেহাত কম নয়, 5,000 টাকা। যাই হোক, সমস্ত বিষয়টা যে পূর্ব পরিকল্পিত এবং রঞ্জনবাবুকে ফাঁসানোর জন্য করা হয়েছে সেটা নিশ্চয়ই খানিকটা হলেও বুঝতে পারছেন। হ্যাঁ, তবে আপনার কথাগুলো সব তত্ত্ব কথা, ইংরেজি পরিভাষায় যাকে থিওরিটিক্যাল বলে আর কি। কিন্তু সাক্ষ্য প্রমাণ সবটাই যে ওনার বিরুদ্ধে রুদ্রনীলবাবু। জানি, আর এটাও জানি আমার তত্ত্ব কথা কিংবা কৌতূহল কোনোটাই নিরর্থক নয়। খানিক বাদে একটা দুতলা বাড়ির সামনে এসে আমাদের জিপ দাঁড়ালো। ওই দেখুন, পাশেরটা প্রাঞ্জলবাবুর বাড়ি আর এইটি ডাক্তার রঞ্জন বক্সির বাড়ি। বাড়ি দুটো অনেকটা একই প্যাটার্নের, তাই না? খানিকটা। কথাটা মন্দ বলেননি রুদ্রনীলবাবু। গেটের নেম প্লেটে বড় বড় খোদাই করা নামটা দেখে মনে মনে বলে উঠলাম, ডিরেক্টর অফ মেডিকেল কাউন্সিল বোর্ড, MBBS, HOD অফ সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, কলকাতা মেডিকেল কলেজ। স্বনামধন্য ব্যক্তি বোঝাই যাচ্ছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই যাব এমন সময় দেখতে পেলাম একজন বৃদ্ধ ভদ্রলোক আমাদের দিকেই এগিয়ে আসছেন। কাকে চাই? তিনি আমায় প্রশ্ন করলেন। আগে আমরা থানা থেকে এসেছি,
আপনি কি রঞ্জন বক্সী? আগে হ্যাঁ, কিন্তু আপনাদের দুজনকে দেখে তো ঠিক থানার লোক বলে মনে হচ্ছে না। এগিয়ে এলেন দিগ্বিজয়বাবু। নমস্কার, আমি দিগ্বিজয়, থানার বড়বাবু। কেসটা আমি ইনভেস্টিগেশন করছি। আপনার সাথে ফোনে কথাও হয়েছিল, ওনারা আমার সাথেই রয়েছেন। এবার রুদ্রনীল বলে উঠল, নমস্কার, আমি পেশায় একজন গোয়েন্দা। সত্যের খোঁজ করি, এটাই যা। আশা করি আমাদের আগমনে আপনার বিশেষ আপত্তি নেই। আজকাল পুলিশ প্রশাসন কি এতটাই বেকার হয়ে গিয়েছে যে বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করেছে? দেখুন, ওনারা ঘটনাচক্রে এই কেসের সাথে জড়িয়ে গিয়েছেন রঞ্জনবাবু। সে আপনারা জানেন দিগ্বিজয়বাবু, আমি নিতান্তই সাধারণ মানুষ, তাই কাকে নিযুক্ত করবেন কাকে করবেন না সেটা একান্তই পুলিশ ডিপার্টমেন্টের ব্যক্তিগত ব্যাপার। যাকে ভেতরে আসুন। ঘটনাটা খুবই অপমানজনক হলেও আমি আর রুদ্রনীল মুখ বুজে সহ্য করলাম। কারণ এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমনই বহু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা হয়েছি বটে। ঘরের ভেতর ঢুকে একটি সুসজ্জিত হলঘরের সোফায় সকলে বসে পড়লাম। সত্যি বলতে নিজেদের অনাহূত অতিথির মতোই মনে হচ্ছিল। তো অফিসার, ওই কালপ্রিটকে ধরতে পারলেন? প্রশ্ন করলেন রঞ্জনবাবু। দিগ্বিজয়বাবু আর রুদ্রনীলের মধ্যে চোখাচোখি হলো। বুঝলাম ওই ইশারায় তাকে প্রাঞ্জলবাবু যে ধরা পড়েছেন এটি না জানানোর কথা বলছে। না, এখনো পড়েনি, তবে কতদূর আর পালাবে। আপনার স্ত্রীর ব্যাপারটা শুনলাম, ভেরি স্যাড। প্রাঞ্জল যে বড় হয়ে এমন বিকৃত মানসিকতার হয়ে উঠবে এমনটা ভাবিনি। আসলে বাপ মা মরা ছেলেটাকে নিজের হাতে গড়ে তুলেছিলাম কি না, বিয়েও দিয়েছিলাম, কিন্তু এখন আফসোস হয়। আচ্ছা, নিজের পোষ্য পুত্রকে অ্যারেস্ট হতে দেখতে পারবেন না, তাই বোধ করি অ্যারেস্টের দিন সামনে যাননি, তাই না? হ্যাঁ, সেটাও একটা কারণ বটে। তাহলে তাকে ধরিয়ে দিতেও তো আপনার হাত কাঁপলো না রঞ্জনবাবু? ছবিগুলো বুঝি এই বাড়ি থেকেই তুলেছিলেন? হ্যাঁ, সেটাও একটা কারণ বটে। কোথা থেকে এই জায়গাটা দেখতে পারি? হাত দেখিয়ে সামনের বারান্দাটা দেখালেন তিনি, ও সেদিকে উঠে গিয়ে দুটো হাতের পাতা গোল করে খানিকটা দূরবীনের আকারে চোখের সামনে ধরে দুই চোখ মেলে পাশের ওই বাড়ির বাগানের দিকে বেশ খানিকটা সময় চেয়ে রইল। এরপর আবারও ফিরে এসে সোফায় বসে বলল, না না না, ঠিক মিলছে না যে। কি মিলছে না রুদ্রনীলবাবু? রঞ্জনবাবু, ছবিগুলো আমিও দেখেছি। ক্যামেরা অ্যাঙ্গেল যদি এই বারান্দা থেকে ওই বাগানের দিকে ফোকাস করা হয় তাহলে ছবিগুলো ওপর থেকে তোলা হয়েছে, এমনটাই মনে হতো, কিন্তু সেগুলো তো সামনে থেকে তোলা হয়েছে। মানেটা কি? আমি কি মিথ্যা কথা বলছি? সেটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। মানে সত্যবাদীরা নাকি মিথ্যার অভ্র ছড়িয়ে দুর্গন্ধ ডাকার চেষ্টা, সেটা সময় বলবে। আচ্ছা, আপনি তো প্রাঞ্জলবাবুর প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি ছিলেন, তাই না? সেটা আপনি কি করে জানলেন রুদ্রনীলবাবু? আপনি যেভাবে দিগ্বিজয়বাবুকে গোপনে চিঠি লিখে ফটোগ্রাফ পাঠিয়ে সর্বোপরি নিজেকে গোপন রেখে সবটা জানিয়েছিলেন, তেমনি আমারই নিজের গোপনীয় সোর্স আমায় এই খবর জানিয়েছে। হ্যাঁ ছিলাম, তাতে কি? আমি ওর লোকাল গার্জিয়ান ছিলাম, আর ওর বাবার বন্ধুও। আচ্ছা, প্রাঞ্জলবাবুর বাবা মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল? খুব সম্ভবত গাড়ির ব্রেক ফেল হয়েছিল, কিংবা তেলের ট্যাঙ্ক ফেটে ব্লাস্ট করেছিল, তাই তো? এবার আমারও অবাক হওয়ার পালা। দিগ্বিজয়বাবু অবাক হয়ে রুদ্রনীলের দিকে চেয়ে রয়েছে দেখলাম। হ্যাঁ, গাড়ির তেলের ট্যাঙ্কে লিকেজ হয়েছিল, চাকা স্লিপ করে গাড়ি উল্টে পড়ে বিস্ফোরণ ঘটায়। কিন্তু সেটা তো অনেক বছর আগেকার কথা। আপনি কিভাবে? আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, হয়েছিল এটাই ব্যাপার। আচ্ছা, প্রাঞ্জলবাবু ছোট থেকেই তো শুনলাম বিরল মানসিক রোগের শিকার। আপনি তো মানসিক রোগ বিশেষজ্ঞ, আপনি তো ওনার চিকিৎসা করতেন, তাই না? হ্যাঁ, আমি করতাম। আসলে ডিপ্রেশনের শিকার ছিল। ছোটবেলায় এমন এক দুর্ঘটনা কোন শিশুই বা মেনে নিতে পারে বলুন? ছেলেটা ধীরে ধীরে ভেঙে পড়েছিল, মাঝে মাঝে একা একা বিড়বিড় করত, নানান কথা বলতো সে নাকি তার মা বাবাকে দেখতে পায়। অপটিক্যাল ইলিউশন আর কি। ধীরে ধীরে ছেলেটা ভায়োলেন্ট হয়ে ওঠে, যাকে তাকে আছড়ে কামড়ে দিত জানেন। আমি কাউন্সিলিং করিয়ে করিয়ে ধীরে ধীরে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনি। বিলেতে ব্যারিস্টারি পড়তে পাঠাই।
ওর বিয়ে দিই, কিন্তু বিয়ের পর বিলেত থেকে ফিরে ও যে এতটা বিকৃত মানসিকতার হয়ে উঠবে সেটা বুঝতে পারিনি। আচ্ছা, ওর 18 বছর বয়স হওয়ার পর যখন প্রপার্টি ওর হাতে হ্যান্ড ওভার করার সময় আসে, তখন কি আপনাদের মধ্যে কোনো রকম বচসা লেগেছিল? কই না তো, তেমন তো কিছু মনে পড়ছে না রুদ্রনীল বাবু। আপনি বিয়ে করেননি, তাই না? না, ওকে মানুষ করতে গিয়েই জীবন কেটে গেল। তাহলে যাকে বড় করলেন তাকে এইভাবে ফাঁসালেন কেন? আমি ফাঁসালাম কিভাবে? সেটা আপনি জানেন, তবে এটা যে একটা গভীর চক্রান্ত সেটা স্পষ্ট বুঝতে পারছি। হঠাৎ বাড়ির ভেতর থেকে ঢং করে একটা শব্দ ভেসে এলো। একবার নয়, পরপর 2 বার। ওটা ওটা কিসের শব্দ রঞ্জনবাবু? এই বাড়িতে আপনি ছাড়া আর কে রয়েছে? ওটা কেউ না, আমি একা একা থাকি। ও বাতাসের শব্দ হতে পারে। শুনুন রুদ্রনীল বাবু, আপনি অযথাই আমার সন্দেহ করছেন, আপনার কাছে কোনো প্রমাণও নেই। ঠিকই বলেছেন, অযথাই সময় নষ্ট করছি। হ্যাঁ, তা করছেন বই কি। যান, আগে প্রাঞ্জলকে খুঁজে বার করুন। হ্যাঁ, ওই তো শেষ ভরসা। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কটা নাগাদ বলুন তো? এই রাত 12টা নাগাদ। স্বাভাবিকভাবে বাড়িতেই ছিলাম, কিন্তু কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। যাক, এটা ফোন করতে পারি? আসলে আমার স্ত্রী বড্ড চিন্তা করছে। আজ আমাদেরকে একটি বিশেষ কাজে বেরোতে হবে, রাতে ফিরতে পারবো না, এটাই জানানোর রয়েছে আর কি। ঠিক আছে, করুন। অনেক ধন্যবাদ। কি যে ঘটছে, কেন রুদ্রনীল অবান্তর সব প্রশ্ন করে চলেছে, কিছুই বুঝতে পারছি না। তবে সে যখন কিছু করে তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে বাড়ির নাম্বার ডায়াল করতেই খুব সম্ভবত পুঁটিরাম ফোনটা তুলল। হ্যালো, পুরিরাম বলছিস? তুই কখন ফিরলি? এই তো খানিক আগে দাদা বাবু। তোর বৌদিকে একটু ফোনটা দিয়ে দিকিনি, কথা আছে। বৌদিমণি তো একটা মুদির দোকানে গেছে, কি সব জিনিসপত্র কিনতে হবে ওই জন্যে। এলে বলিস আজ আমি একটা বিশেষ কাজে রাতে বাড়ি ফিরতে পারবো না। ঠিক আছে দাদা বাবু। ফোনের রিসিভার নামিয়ে রেখে রুদ্রনীল রঞ্জনবাবুকে বললেন, অনেক ধন্যবাদ। ও ধরা পড়লে কোর্টে কেস উঠবে, তখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সবটা খুলে বলবেন নিশ্চয়ই। আলবাত বলবো। বেশ, আজ আসি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আচ্ছা, আপনি ঠিক কি করতে চাইছেন একটু বলবেন? পরিকল্পনা, আজ রাতে আমার বাড়িতে হামলা হতে চলেছে বলে আমার বিশ্বাস। কে হামলা করবে? তাহলে তো পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়। না, প্রয়োজন নেই। আপনি এই মুহূর্তে থানায় ফিরে যান, গোটা পুলিশ বাহিনী নিয়ে রঞ্জনবাবুর বাড়িটা ঘিরে ফেলুন। সরাসরি হামলা করবেন না। ওই যে শব্দটা শুনেছিলেন, ওটা কোনো বাতাসের শব্দ নয়। ওই বাড়িতে অন্য কেউ নিশ্চয়ই রয়েছে। আজ উনি রাতে আমার বাড়ির উদ্দেশ্যে বেরোবেন, ঠিক তখনই আপনি ঘরগুলো ভালোভাবে সার্চ করবেন। হতেও পারে আপনার স্ত্রী ওনার কাছেই রয়েছে। কি যাতা বলছেন? কিছুই তো বুঝতে পারছি না মশাই। আচ্ছা আচ্ছা, আপনি হঠাৎ প্রাঞ্জল বাবুর বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল সেটা এমন নিখুঁতভাবে বললেন কি করে? আপনাদের গাড়ির তেলের ট্যাঙ্ক যেভাবে ফুটো করা হয়েছিল তাতে মনে হলো প্রাঞ্জলবাবুর বাবা মায়ের মৃত্যুর সঙ্গেও এর কোনো যোগসূত্র থাকতে পারে। আমার ধারণা দুটোই রঞ্জনবাবুর কাজ। প্রথমটা সম্পত্তি হাতানোর জন্য, দ্বিতীয়টা প্রাঞ্জলকে আপনার স্ত্রীর কিডন্যাপিং এর অপরাধে ফাঁসানোর জন্য। ও তো আর সত্যিটা এখনো জানে না। তাই বুঝি সম্পত্তি হস্তান্তরের ব্যাপারটা শুনে উনি ঘাবড়ে গিয়েছিলেন? ঠিক তাই। আজ উনি বৌঠানের উপর হামলা চালাবেন বলেই আমার বিশ্বাস। এবার শেষ একটা হিসেব মেলানোর বাকি, সেটা মিলে গেলেই 2 × 2 = 4 করতে বেশি সময় লাগবে না। সম্পত্তির মালিক যদি অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে গোটা সম্পত্তির মালিকানা রঞ্জনবাবুর হাতে চলে যাবে, কারণ তিনি যা আইনতভাবে ওনার লোকাল গার্ডিয়ান। আগে উনি তো পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছিলেন, অর্থাৎ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। পুরো খেলাটাই সম্পত্তি হাতানোর একটা কৌশল মাত্র। এবার বাকি হিসেবটাও মেলাতে হবে। আর হ্যাঁ, আপনাকে যা বললাম সেটা করুন। আমার ধারণা ওনার স্ত্রী রূপসাকে কিডন্যাপ করে উনি প্রাঞ্জলবাবুরই বেসমেন্ট ওই ঘরে রেখেছিলেন। আমার এও ধারণা রঞ্জনবাবু আর প্রাঞ্জলবাবু বাড়ির কোনো না কোনো এক অংশে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা খুঁজে বের করুন। আপনার স্ত্রী সেখানেই রয়েছেন, আপাতত ওনার বাড়িতে। হয়তো এরপর ওনাকে ওই বেসমেন্টে নিয়ে যাওয়া হবে, যাতে আবারও গোটা দোষটা
প্রাঞ্জলের ঘাড়ে চাপানো যায়। সর্বনাশ! এখনো হয়নি, তবে হবে। এখন আসি, অনেক কাজ পড়ে রয়েছে। আপনার স্ত্রী বুদ্ধিমতী, উনি নিজেই শব্দ করে ওনার অস্তিত্ব জানান দিয়েছেন। এবার বাকিটা আমাদের হাত যশ। ঘরের বেলটা বাজতেই আমি আর রুদ্রনীল কান খাড়া করে রইলাম। এতক্ষণ আমরা দুজনে বন্দুক হাতে বাড়ির সামনের ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। প্রায় কয়েক ঘন্টা ধরে মশার কামড় খেয়ে চলেছি। এবার না নির্ঘাত ম্যালেরিয়া হয়। রাত প্রায় 11টা বাজে। একজন লোক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা বোঝা যাচ্ছে না, পুরোটাই কালো পোশাকে ঢাকা। ভায়া, আমাদের অপেক্ষার অবসান ঘটেছে। দাঁড়াও, তাড়াহুড়ো করো না, আগে দেখি কি ঘটে। শুধু নিজেকে প্রস্তুত রেখো। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে যেতেই বৌঠানকে দেখতে পেলাম। সে অবাক হয়ে লোকটার দিকে চেয়ে রয়েছে, কিছু যেন বলছে। ও বৌঠানের ঠোঁট দুটোর দিকে তাকিয়ে বলল, সর্বনাশ, যা ভেবেছিলাম তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বন্ধু। কি ঘটতে চলেছে? আমি লিপ রিডিং জানি। ও কি বলছে জানো? কি বলছে? বলছে যে আপনি আবার ফিরে এলেন, যে বড় আপনাকে ছেড়ে দিল বুঝি। কি কাকে ছেড়ে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে আমাদের বাড়ি কে এসেছিল? প্রাঞ্জল। ও কাকে দেখেছে? প্রাঞ্জলকে। আর এই মুহূর্তেও সে প্রাঞ্জলকেই দেখছে, তাও নিজের চোখের সামনে। মানে সে তো এখন জেলে বন্দি। হ্যাঁ, সে বন্দি, কিন্তু সেটা তো আমরা ছাড়া বাইরের কেউ জানে না। এবার প্রশ্নটা হলো, প্রাঞ্জল এখানে কিভাবে এলো, কিংবা যে রয়েছে সে আদৌ প্রাঞ্জল কিনা। হঠাৎ দেখলাম লোকটা পকেট থেকে একটা ছোট হাতুড়ে জাতীয় কি একটা নিমেষের মধ্যে বাইরে বের করতে করতেও বৌঠানের মুখ দিয়ে এমন কথা শুনে আবারও পকেটে হাত ঢোকালো। 2 পা পিছিয়ে এলো। সে বুঝতে পেরেছে এটা একটা ফাঁদ। এবার সে পালাবে, কারণ বৌঠানকে আক্রমণ করে তার বিশেষ কোনো লাভ হবে না, কারণ আসল প্রাঞ্জলের গায়ে তো এর কোনো প্রভাব পড়বে না। রুদ্রনীল আর কথা শেষ হতে না হতেই সে বাইরের রাস্তায় এক ছিটকে বেরিয়ে এলো। বাইরে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে। আমাদের বাড়ি থেকে অবশ্য বেশ খানিকটা দূরে, তাই গাড়ির আওয়াজ আগে শুনতে পাইনি। ওকে আটকাতে হবে। আমি এখনও গোটা ব্যাপারটা নিয়ে দ্বন্দ্বে রয়েছি, তবুও ঝোপের আড়াল থেকে বেরিয়ে আত্মপ্রকাশ করলাম, দাঁড়ান, আর 1 পা এগোলে গুলি ছুটতে কিন্তু বাধ্য হব। লোকটা 2 হাত মাথার ওপর তুলে দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে পুলিশের জিপটাও আমাদের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। একদল সশস্ত্র বাহিনীর সাথে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং দিগ্বিজয়বাবু, কিন্তু সাথে ওই মহিলাকে। তিনি এগিয়ে এলেন। আপনি ভুল করছেন ম্যাডাম, উনি প্রাঞ্জল নন, তিনি তো জেলে বন্দী। কথাগুলো বলতে বলতে রুদ্রনীল এগিয়ে এসে এক ঝটকায় তার মাথার ওপর থেকে কাপড় সরিয়ে নিতে এবার আমি অবাক হলাম। হ্যাঁ, এই তো প্রাঞ্জল, একদম আমার চোখের ঠিক সামনে দাঁড়িয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ঘরের ভেতর দিয়ে বৌঠান আর পুঁটিরামও ততক্ষণে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো, তোমায় তখনই বলেছিলাম লোকটা খুনি, লোকটা আসামি, ওকে বাড়িতে আশ্রয় দিও না। ও মুচকি হাসল। প্রাঞ্জলের অনুরূপ সেই ব্যক্তির গলার 2 দিকে আঙুল দিয়ে সজোরে চেপে ধরল, এক হ্যাচকা টানে বের করে আনল। ও কি, মুখের চামড়া? না, এটা তো চামড়া নয়, বরং হুবহু প্রাঞ্জলবাবুর মুখের আদলে গড়া একটা মুখোশ। সিলিকন মাস্ক বৌঠান, সিলিকন মাস্ক। এই সিলিকন জাতীয় দ্রব্য দিয়ে বিদেশের বাজারে খুব সহজে যে কোনো মানুষের আদলে তার মুখ বানানো যায়। এটা এক প্রকার শিল্প। তবে এদেশেও সিনেমা জগতে প্রস্থেটিক মেকআপের প্রচলন রয়েছে, মানে সেই ধরনের মেকআপেও এই সিলিকন ব্যবহৃত হয়। নিজেকে নিজেই প্রাঞ্জল সাজিয়ে এই গোটা খেলাটা রঞ্জনবাবু নিজের হাতে খেলেছেন। প্রাঞ্জলের মুখের ছাপ নেওয়া কোনো বড় ব্যাপার ছিল না, সহজ শিকার। আমি যা যা অনুমান করেছিলাম সবটাই নির্ভুল। আচ্ছা দিগ্বিজয়বাবু, আপনার স্ত্রীকে কোথায় খুঁজে পেলেন? রঞ্জনবাবুর বাইরের ঘর থেকে সোজা একটা রাস্তা বেসমেন্টের দিকে চলে যায়। আপনি ঠিকই অনুমান করেছিলেন। আমি আমার স্ত্রীকে সেখানেই খুঁজে পাই। প্রাঞ্জল ওই বেসমেন্ট বানিয়েছিল তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো ছাড়াও
যুদ্ধের হাত থেকে নিজেদের বাঁচাতে। তবে জায়গাটা প্রথম প্রথম ব্যবহৃত হলেও শেষের দিকে তেমন ব্যবহৃত হতো না। ওনার জমানো ডাকটিকিট থেকে ময়নাগুড়ির ডাকটিকিট নিয়ে নিজের বক্তব্যের নিচে রূপসা দেবীর সই নিয়ে পুলিশকে বিভ্রান্ত করেন। আবার সেই উনি প্রাঞ্জলে সিলিকন মাস্ক পরে ক্যামেরা সেট করে নিজেই নিজের অপরাধের ছবি ক্যামেরাবন্দি করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে আমি সবটা ইতিমধ্যে বলে দিয়েছি। রঞ্জনবাবু যে প্রাঞ্জলবাবুর বাবা মায়ের খুনি এবং তার স্ত্রীকেও যে খুন করেছেন, এটা জানতে পারলে প্রাঞ্জলবাবুর মনের অবস্থা কেমন হবে আমি জানি না। সবটাই সম্পত্তি বেদখলের পরিকল্পনা। এ বিষয়ে আপনার কি কিছু বলার রয়েছে রঞ্জনবাবু? দুই দিকে মাথা নাড়লেন তিনি। ধীরে ধীরে নিজেই জিপে উঠে বসলেন। গাড়ি চলতে শুরু করেছে। আসলে প্রকৃতি বোধহয় এইভাবেই প্রতিশোধ নেয়। নিরপরাধ মানুষকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তি দেয়। ভোর হয়ে এসেছে, এবারে ফেরার পালা। ধীরে ধীরে আমরা ঘরে ঢুকলাম। সকলের মুখ থমথমে। দরজাটা একটা ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হলো প্রাঞ্জলবাবুর অপরাধের ফাইল। জয় শ্রীরাম, জয় হনুমান। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক আর্য রায়ের কলমে গোয়েন্দা বহুরূপীর শেষ খেলার দ্বিতীয় পর্ব। পুরো গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই করবেন। তাহলে ভালোবাসা নেবেন সবাই, আর খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।